السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 16তম ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের সিফতের আলোচনা মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে। আজকে আমরা ইনশাল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ মাখরাজ নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা 3 দিন মাখরাজ নিয়ে আলোচনা করব। তা আমরা আগে থেকেই জানি যে মাখরাজের সাথে সিফতের সম্পর্কটা কেমন। যে মাখরাজ আর সিফত হলো একটা একটা থেকে অবিচ্ছেদ্য। বলা যেতে পারে সিফত হলো মাখরাজের ব্যবহারিক অবস্থার পূর্ণ বর্ণনা। তো এখন মাখরাজের সম্পর্কে যদি আমাদের পূর্ণ ধারণা না থাকে, তো সেক্ষেত্রে শুধুমাত্র সিফত আমাদের জন্য কোনো কাজে আসবে না। তো ইনশাল্লাহ এখন আমরা আজকে মাখরাজের আলোচনা শুরু করব। তো মাখরাজের আলোচনা শুরু করার আগে গতকালকে আমরা, অর্থাৎ গত ক্লাসে আহ, যে বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, তো গত ক্লাসে আমরা 5টা সিফতের কাজ সম্পর্কে জানছি। আচ্ছা, তো গত ক্লাসে আমাদের 5টা সিফতের কাজ সম্পর্কে আলোচনা হয়েছিল। ইন ইন তাকরাফাসি এবং ইস্তেতলা। তো লিন সম্পর্কে আমরা যতটুকু জানলাম যে লিনের হরফকে নরম করে আদায় করতে হবে, অর্থাৎ জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এটাকে নরম করে উচ্চারণ করতে হবে। আর ইনহেরাফের ক্ষেত্রে যেটা হয়, ইনহেরাফ মানে হলো ঝোঁকা। তো ইনহেরাফের হরফগুলি যখন আমরা আদায় করব, তখন একটা আরেকটার দিকে ঝুঁকবে। অর্থাৎ ইনহেরাফের হরফ যে 2টা, র এবং লাম, তো সেক্ষেত্রে যখন আমরা র উচ্চারণ করব, র উচ্চারণ করার সময় লামের মাখরাজের দিকে কিছুটা ঝুঁকে যাবে। আর যখন আমরা লাম উচ্চারণ করব, তখন আমাদের র এর মাখরাজের দিকে যাবে। আর এক্ষেত্রে
যেটা বলা হয়েছিল যে আসলে আমরা যখন উচ্চারণ করব তখন জিহ্বাটা নিচের দিকে ছাড়বো, নিচের দিকে ছেড়ে দেবো। যেহেতু মাখরাজগত দিক থেকে আহ, জিহ্বার যে অংশটা ব্যবহার করতে হয়, জিহ্বার আগার, লামের ক্ষেত্রেও এক প্রকার বলা যেতে পারে জায়গাটা সেম সেম, কাছাকাছি একেবারেই। বাকি যে অংশতে লাগানো হয় ওই জায়গাটা এর ক্ষেত্রে একটু উঁচু, আর লামের ক্ষেত্রে একটু নিচের দিকে। তো এই জন্য বলা হলো যে যখন আমরা এর ইনহিরফ আদায় করব, তখন আমরা নিচের দিকে ছাড়বো জিহ্বাটাকে। আর লামের ক্ষেত্রে হলো বিপরীত, অর্থাৎ জিহ্বাটা নিচের দিকে ছাড়া যাবে না, যেহেতু ইনহিরাফের কাজ হলো আর একটা হরফের মাখরাজের দিকে ঝোঁকা। তো লামের ক্ষেত্রে একটু উপরের দিকে টান রাখা। আর এটা এর ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ইনহেরাফ আদায় হয় বলা যেতে পারে। আহ, কারণ আমাদের জিহ্বার স্বাভাবিক অবস্থা হলো একেবারে নিচে থাকে মুখের। তো এর ক্ষেত্রে ইনহিরাফ সিফতটা এটা স্বাভাবিকভাবে আদায় হয়। বাকি লামের ক্ষেত্রে এটা আমাদের একটু খেয়াল করে আদায় করতে হবে, যেন লাম উচ্চারণের পর জিহ্বার আগাটা নিচে নেমে না যায়। তো এইটা যদি না হয়, তো সেক্ষেত্রে একটা হলো যে বাতাস বন্ধ থাকার বিষয়টা, আহ, এটা ভালোভাবে করা যায় এই ইনহেরাফ আদায়ের মাধ্যমে। আর একটা হলো আরবি যে স্বর, ওইটা এই ইনহেরাফের উপর বেশ নির্ভরশীল। তো লামের উচ্চারণটা লা, লি, লু, সরাসরি লা, লি, লু, লা। আরেকটা হলো লা। এই যে পার্থক্যটা, এইটা ইনহিরাফের মাধ্যমে আসবে। তারপর হলো তাকরার। তাকরারের ক্ষেত্রে যেটা জানি যে আমরা জিহ্বার আগে একটা কম্পন সৃষ্টি হয়, যে কারণে উপরের তালুর সঙ্গে বারংবার লাগে, আর এর দ্বারা ররর এমন একটা আওয়াজের তৈরি হয়। তো আমরা যখন উচ্চারণ করব, সর্ব অবস্থাতেই এর উচ্চারণের সর্ব অবস্থাতেই আমরা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ এই বাড়তি উচ্চারণগুলি বা বাড়তি আওয়াজটা যেন না হয়। এইটা ছিল আমাদের তাকরার। আহ, তারপর ছিল তাফাস্সি। তো তাফাস্সির ক্ষেত্রে আমরা যেটা জানি যে শাসা শব্দ বা বাতাস ছড়াইয়ে পড়া মুখের ভিতর, এইটা এইখানে তাফাস্সির হরফ যখন আমরা উচ্চারণ করব, যেহেতু তাফাস্সির হরফ একটা শিন, তো শিন যখন উচ্চারিত হবে তখন মুখের ভিতর বাতাস ছড়াইয়ে পড়বে। তো এই বিষয়টাও স্বাভাবিকভাবে আদায় হয়ে যাবে। এটার জন্য আমাদের পরিশ্রম করার প্রয়োজন নেই। আর সর্বশেষ যেটা ছিল ইস্তিতলাত, এটা হলো বলা যেতে পারে এই সিফতটা হলো আহ, মাখরাজের পরিধির বর্ণনা, মাখরাজের সীমার বর্ণনা দেয় আর কি এই সিফতটা। অন্যান্য যে সিফত ছিল ওই সিফতের থেকে এই সিফতটা একটু আলাদা। অন্যান্য অন্য কোন সিফতেই আহ, কোনো মাখরাজের জায়গার বর্ণনা দেওয়া হয়নি, শুধু এই একটা মাত্রই সিফত যেটা কিনা একটা মাখরাজের পরিধির বর্ণনা দিছে, সেটা হলো ইস্তিতলা। অর্থাৎ যেহেতু আহ, দদের যে মাখরাজটা আছে, এইটা হলো সবচেয়ে বড় জায়গা নিয়ে, তো এই জন্য এটাকে আলাদাভাবে একটা সিফত হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম জায়গা ব্যবহার করি, অন্য কোনো মাখরাজের ক্ষেত্রে এই সুযোগটা নেই। যেমন ধরেন মাখরাজ হলো বা, বা আপনি উচ্চারণ করবেন, তো এই ক্ষেত্রে বায়ের যে মাখরাজ, আমাদের জন্য বিন্দু মাত্র সুযোগ নেই
যে এই মাখরাজের অল্প ব্যবহার করে অল্প ব্যবহার করলাম না, অর্থাৎ ঠোঁটের আহ, অর্ধেক ব্যবহার করলাম অর্ধেক ব্যবহার করলাম না, তো সেক্ষেত্রে বা উচ্চারণই হবে না। বা উম, ধরেন আহ, তা, মাখরাজের পরিধিটা খুবই ছোট, তো এইখানে আপনার আংশিক করার কোনো সুযোগ নেই। দদের এরিয়াটা অনেকটা বড়, সে কারণে আংশিক ব্যবহারের মাধ্যমে উচ্চারণ করার প্রবণতা থাকতে পারে বা থাকে। তো এই জন্য এটাকে আলাদাভাবে সিফত আকারে বর্ণনা করা হয়েছে, যে জিহ্বার গোড়ার কিনারা থেকে নিয়ে একেবারে জিহ্বার আগ একেবারে আমাদের বাড়ির শেষ দাঁত, যেটাকে আমরা আক্কেল দাঁত হিসেবে চিনি অনেকে। আর দাওয়াহিক হলো আমাদের একেবারে যে আগাচিকন যে দাঁতটা আছে, অর্থাৎ বাংলায় ছেদন দাঁত বলা হয়, এর পিছনের দিকে যে দাঁতটা, এটা হলো দাওয়াহিক। বা মাড়ির দাঁত বলতে গেলে পাঁচটা দাঁত, উপরের ডানে পাঁচ, বামে পাঁচ, নিচের ডানে পাঁচ, বামে পাঁচ, এই মোট 20 দাঁত। যেহেতু দদের উচ্চারণের ক্ষেত্রে উপরের দাঁতের প্রয়োজন হয়, উপরের পাটির দাঁত নিচের পাটির প্রয়োজন হয় না, তো এই জন্য নিচের পাটি বাদ। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের মাখরাজের কাজের আলোচনা। তো মাখরাজের এই সিফাতের কাজের আলোচনা। তো মাখরাজের আলোচনা আমাদের 3 দিন আমরা মাখরাজের আলোচনা করব। তারপর ইনশাল্লাহ আবার পিছনের পড়াটা আমরা 1-2 দিন দেখব। তো এই সময়টাতে যেন সিফাতের সাথে আমাদের দূরত্ব তৈরি না হয়ে যায়, তো এই জন্য আমরা নিজে নিজে একটু চর্চা করা। তো এই বিষয়টা কিন্তু সিফাতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আমরা সিফাত হরফের সিফাত নির্ণয় করতে পারি, দ্বিতীয়ত সিফাতের কাজ সম্পর্কেও আমাদের পূর্ণ ধারণা হয়ে গেল, এবং সমস্যাজনক যে হরফগুলো আছে এটাও কিছু কিছু মস্ক হয়ে গেছে। তো এজন্য আমাদের এখন যেটা দরকার, যে চর্চা করা। তো আমরা ইনশাল্লাহ দৈনিক কিছু কিছু চর্চা করব, বা যখনই আমরা তেলাওয়াত করার দরকার হয় বা তেলাওয়াত করি, ওই তেলাওয়াতের সময় হরফের ভিতরে এই সিফতগুলির বাস্তবায়নের চেষ্টা করতে হবে, এবং এটা খেয়াল করতে হবে যে যেমনটা আছে এমনটা হচ্ছে কিনা, বা না হলে সমস্যাটা কোথায়। যেহেতু আমরা এখন সমস্যাও নির্ধারণ করতে পারার কথা, এর সাথে 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 প্রতিকারও আমাদের জানা আছে। তো একটু সজাগ দৃষ্টি রাখা প্রত্যেকটা ক্ষেত্রে, যত জায়গা আমাদের আরবি পড়ার প্রয়োজন হয়, যে সালাম দিলাম, সালামের ক্ষেত্রে এই সিফাত গুলা খোঁজ করা, সিফাতের বাস্তবায়নের চেষ্টা করা। দোয়ার ক্ষেত্রে মাসনুন দোয়া আমরা আদায় করি, খাওয়ার সময়ের দোয়া, তারপর সিন্দাখানায় যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, আরো বিভিন্ন দোয়া আমরা পড়ি। নামাজে তাসবিহ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি, তারপর তাশাহুদ পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি। এই সব ক্ষেত্রে আমাদের মাখরাজ সিফাত এগুলা খেয়াল করে করে তারপর উচ্চারণের চেষ্টা করা। তো এর জন্য, এই চর্চার জন্য আমার আলাদা সময় যদি দিতে পারি বা দেওয়া উচিত, এটা সবচাইতে ভালো। যদি একান্ত সময় পাওয়া না যায়, তাহলেও আমাদের এই চর্চার সুযোগ আছে। তো এই সুযোগগুলো ইনশাল্লাহ আমরা গ্রহণ করব, হাতছাড়া করব না। তো মাখরাজের আলোচনা শুরু করার আগে আমাদের সিফাতের কাজ সম্পর্কে যে আলোচনাগুলো
আচ্ছা, যাই হোক। তাহলে আমরা, আচ্ছা, জুবাইর ভাই কিছু বলবেন? জবুর হোসাইন ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি মাত্র জয়েন করলাম তো সেই ও, জন্য মানে আচ্ছা আচ্ছা। মাইক্রোফোন আচ্ছা, ওপেন ঠিক, হয়ে গেল। জি ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে ইনশাল্লাহ মাখরাজ গুলো দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো মাখরাজ যেহেতু আমরা দেখব, তো এখন কথা হলো মাখরাজ কাকে বলে। মাখরাজ এর শাব্দিক অর্থ হলো উচ্চারণের বের হওয়ার স্থান। এটা হলো আহ, মাখরাজের শাব্দিক অর্থ। আর পারিভাষিকভাবে মাখরাজ বলা হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আর আরবি হরফ উচ্চারণ হলো আমাদের যে বাক যন্ত্র আছে, তো এক্ষেত্রে পাঁচটা অংশের প্রয়োজন হয়। আরবি উচ্চারণের ক্ষেত্রে আমাদের বাকযন্ত্রের পাঁচটা অংশের পাঁচটা জিনিসের প্রয়োজন হয়। আর তা হলো আমাদের প্রথমত কণ্ঠনালী। তো আরবি কিছু কিছু উচ্চারণ কণ্ঠনালী থেকে হয়। দ্বিতীয় নম্বরে হলো জিহ্বা। কিছু উচ্চারণ জিহ্বা থেকে হয়। আহ, তারপর হলো দুই ঠোঁট। তারপর মুখের খালি জায়গা, এবং সর্বশেষ নাকের বাসি। হলক, জিহ্বা, তারপর ঠোঁট, মুখের খালি জায়গা এবং নাকের বাসি। তো এই পাঁচটা জায়গার ব্যবহার হয়। তো আরবি বলতে বাংলার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পাঁচটা জায়গায় ব্যবহার করা হয়। তো এটাকে বলা হয় মাখারেজ আম, আম মাখরাজ, বা হরফ উচ্চারণ হওয়ার মূল স্থান। আরবি হরফ উচ্চারণের মূল স্থান হলো পাঁচটা: কণ্ঠনালী, জিহ্বা, তারপর এখানে দেওয়া নেই, আচ্ছা যাই হোক, কণ্ঠনালী, জিহ্বা, দুই ঠোঁট, মুখের খালি জায়গা, আর সর্বশেষ হলো নাকের বাসি। তো এইটাকে আরবিতে আহ, কণ্ঠনালীকে বলা হয় হলক। আর জিহ্বাকে বলা হয় লিসান, আর লিসান 2 নাম্বার। 3 নাম্বার হলো দুই ঠোঁট। এটাকে দুই ঠোঁটকে আরবিতে বলা হয় শাফাতাইন। আর মুখে দেওয়া আছে। তো পাঁচে নিলেই ভালো হয়, কারণ মাখরাজের ধারাবাহিকতায় নাকের বাসি এটা হলো শেষ মাখরাজ। তো এই হলো মোট পাঁচটা জায়গা। তো যখন আমরা আরবি হরফ উচ্চারণ করি, তো সেক্ষেত্রে কণ্ঠনালীর থেকে 10টা হরফ উচ্চারিত হয়, 10টা না, কণ্ঠনালীর থেকে আহ, মোট 6টা হরফ উচ্চারিত হয়। তো এইখানে এই চিত্রের মাঝে আহ, কোন জায়গা থেকে কোন কোন হরফ উচ্চারণ হয়, তো ওইগুলো দেওয়া আছে। বা এখানে বলা যেতে পারে যে উচ্চারণ হরফ দেখা মুখের খালি জায়গা থেকে আহ, টান দেওয়া হয় আর কি, মাদের হরফের টান। তো 6টা উচ্চারণ হয়, হরফের উচ্চারণ হয় হলো কণ্ঠনালী থেকে।
তো 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর শুরু থেকে, বা বলতে পারি হলকের শুরু থেকে উচ্চারিত হয় 1 নাম্বার মাখরাজ হামজা, হা। তা আমরা মাখরাজ গুলা মনে রাখতে হবে, অর্থাৎ এভাবে অন্তত পক্ষে হরফ সামনে আসলে যেন আমরা এর উচ্চারণের জায়গা বলতে পারি। আর আরেকটা বিষয় হলো, অনেকের দেখা যায় যে উচ্চারণ ঠিক আছে, বাকি মাখরাজ বলতে পারে না। উচ্চারণ সে ঠিকভাবে করতে পারে, কিন্তু মাখরাজ বলতে পারে না। তো তার জন্য মাখরাজ নির্ণয়টা সহজ হলো এভাবে, যে যে হরফের মাখরাজ আমার জানা দরকার, বের করা দরকার, ওই হরফটাকে জজম দিয়ে শুরুতে একটা যে কোনো হরফে হরকত দিয়ে তারপর উচ্চারণ করা। যেমন ধরেন, মনে করেন আমরা কাফের মাখরাজ বের করতে চাচ্ছি, তো কাফের মাখরাজ যেহেতু ভিতরে, কাফ বাদ দিয়ে মনে করেন যে আমরা বায়ের মাখরাজ বের করতে চাচ্ছি। তো হামজা বা জবর আব, তো আমি কোথায় গিয়ে আটকাইলাম? আমি আটকাইলাম ঠোঁটে গিয়ে আটকাইলাম। তার মানে ঠোঁট, ঠোঁট হইলো বায়ের মাখরাজ। তারপর ধরেন আমার তায়ের মাখরাজ বের করা দরকার, হামজা তা জবর আট। আমি আমি গিয়ে আটকাইলাম, আমার জিহ্বাটা গিয়ে সামনের উপরে দাঁতের গোড়ায় আটকাইলো। এইটা হলো তায়ের মাখরাজ। তো যদি উচ্চারণ ঠিক থাকে, মাখরাজ অনুযায়ী যদি আমাদের উচ্চারণ ঠিক থাকে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে মাখরাজ বের করতে পারি। তো 1 নাম্বার মাখরাজ যেটা আমরা দেখলাম, হলকের শুরু থেকে হামজা এবং হা। এখন কথা হলো যে হলকের শুরু কোথায়? হলকের শুরু কোথায়, এই প্রশ্নের উত্তর হলো মা ইয়ালি সদর, বা গলার যে অংশটা বুকের সঙ্গে গিয়ে মিলে, এইটাকে বলা হয় হলকের শুরু। অর্থাৎ আমাদের আহ, বুকের উপরে গলার শুরুতে যে একটা গর্তের মতো 2 হাড্ডির মাঝখান, এইটা হলো হলক। তো হলকের শুরু থেকে হবে হামজা এবং হা। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, আহ, এই 1 নাম্বার মাখরাজে 2টা হরফকে নিয়ে আসা হয়েছে, হামজা এবং হা। হামজা এবং হা। তো এইখানে দেখেন তো, হামজা বলতে গেলে হলকের প্রয়োজন হয় কিনা? হুম। না ওস্তাদ, হলকের তো প্রয়োজন হয় না হামজা বলতে। তো তাহলে এইটাকে এই মাখরাজে আনা হইলো কেন? হামজা বলতে গেলে হলক লাগতেছে না, কিন্তু হামজার যে উচ্চারণ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, সেই ক্ষেত্রে হলকের ব্যবহার হচ্ছে। কিন্তু মাশাল্লাহ। বাংলায় হামজা বলতে গেলে হলক লাগতেছে না। জি। এই আমরা যে মাখরাজ দেখতেছি, তো মাখরাজ কিন্তু উচ্চারণের মাখরাজ, হরফের নামের মাখরাজ না। ঠিক আছে? আমরা যে মাখরাজ গুলি পড়তেছি, হামজার উচ্চারণের মাখরাজ হইলো হলকের শুরু, হামজার নামের মাখরাজ হইলো হলকের শুরু না। নামের প্রত্যেকটা হরফের যে নাম আছে, এই নামের মাঝে দেখা যায় অন্য অন্য হরফের উপস্থিতিও থাকে। যেমন ধরেন হামজা, এর নাম লিখতে গেলে লিখতে হয় গিয়ে আমাদের আহ, হা মিম জা হা, হামজা। অন্যান্য হরফ এইখানে আছে, মনে করেন হামজা লেখতে হয় এইভাবে, হা মিম জা হা, হামজা। তো এখানে এমনকি হামজাই নেই এই নামের মাঝে, হামজার নামের মাঝে হামজা হরফের উপস্থিতি নেই। তারপর মনে করেন আমরা পড়ি আলিফ, এই আলিফ, হামজা জবর আ, লাম ফাজের লিফ। তো এই
লম্বা হামজায় যদি হরকত থাকে, লম্বা আলিফে, আলিফে যদি হরকত থাকে, তো আমরা জানি যে এটা আসলে আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। তো এই আলিফের নামের মাঝে আলিফ নেই। তো আমরা যে মাখরাজ গুলা নিয়ে আলোচনা করতেছি, এটা হলো হরফের উচ্চারণের মাখরাজ। তো হামজা এবং হা। তো এখন দেখেন, হামজাটাকে হলকে শুরু থেকে আমাদের উচ্চারণ করতে হবে। তো হামজার উচ্চারণটা হবে আ, ই, উ, আ, এই, উ। আর এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের বাংলার ক্ষেত্রেও ব্যবহার করি আমরা, যেমন আ, স্বর আ। তো এই ক্ষেত্রে আমরা হলকে শুরু ব্যবহারটা করি। বাকি বাংলার ক্ষেত্রে আমরা যেটা করি, এটা হয় হলো মাখরাজটাকে একটু ঢিলা ঢালা ভাবে মাখরাজ থেকে এই উচ্চারণটা আমরা করে থাকি। আর আরবির ক্ষেত্রে এটা ঢিলা ঢালা না। আমরা হামজার সিফত সম্পর্কে জানি যে জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই পাঁচটা সিফত। এর ভিতরে জাহার, সিদ্ধা এই সিফত হলো আহ, শক্ত সিফত। সিদ্ধা উচ্চারণটা শক্ত করতে হবে, হামজার উচ্চারণটা, হামজার উচ্চারণ নরম করার সুযোগ নেই। তো এখানে আ না, আ, ই, উ, আলহামদু, আল্লাহু। তো এখানে যদি আমি এইভাবে বলি, আল, আ, আ না, আ, ই, উ। আরবিতে হামজাকে দুর্বল করার সুযোগ নেই। তবে ক্ষেত্র বিশেষে এটা হয়, এটাকে বলা হয় তাসহিল। হামজাকে ঢিলা ঢালা পড়া, অর্থাৎ হামজা জবর আ না বলে আমি বললাম আ, 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 এটাকে বলা হয় তাসহিল। আর আ, এটাকে বলা হয় তাহকিক। তো হামজাকে তাহকিক করে পড়তে হবে, তাহকিক। আর তাসহিল এটা একটা জায়গায় আছে, আমরা যে হাফসের রেওয়ায়ত অনুযায়ী তেলাওয়াত করি, ওইটা ওর শব্দটা হলো আ, জামিউ। তো এখানে প্রথম দুইটা হামজা একসাথে জবর আকারে আসছে, তো দ্বিতীয় হামজাকে তাসহিল পড়া হয়। আর বাকি কোথাও হামজাকে দুর্বল করার সুযোগ নিয়ে হামজাকে শক্ত করে আমাদের উচ্চারণ করতে হবে। আ, ই, উ, আ, ই, উ, এভাবে। আর হা হলো হা, হি, হু। আর যেহেতু আমরা সিফত সম্পর্কে জানি, তো এখন আমরা কিন্তু এই হরফের মান সম্পর্কে জানা আছে। আর আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা হরফের উচ্চারণের জায়গা ভিন্ন, যদিও একই মাখরাজে একাধিক হরফ আছে, কিন্তু উভয়টা একই পয়েন্ট থেকে হয় না। অর্থাৎ ধরেন আমাদের কণ্ঠনালীটা যদি এতটুক হয়, তো এর ভিতর এটাকে বলা হলো হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। তো এক নাম্বার মাখরাজে হলকের শুরুতে দুইটা হরফ বলছে, হামজা এবং হা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হামজাটা উচ্চারণ হবে হলকের শুরুর নিচের অংশ থেকে। হামজার উচ্চারণ হলকের শুরুর নিচের অংশে, আর হা এর উচ্চারণ হলকের শুরুর উপরের অংশে। অর্থাৎ একই মাখরাজে থাকার পরেও উভয়টার উচ্চারণ একই পয়েন্টে না, দুইটা দুই অংশ থেকে হচ্ছে। এর কারণ আমাদের জানা থাকার কথা। কারণ যেহেতু আমরা সিফতের কাজ সম্পর্কে জানি, এর কারণ হলো একটা
উম, ধরেন একটা বাতাস ভর্তি বস্তু আর একটা বাতাস ছাড়া বস্তু, এর ভিতরে ভারী কোনটা হবে? তো নিঃসন্দেহে যেটার ভিতর বাতাস থাকবে না, আর যেটা বাতাস যুক্ত থাকবে সেটা হবে হালকা। তো এখানে জানি যে হামজা হলো বাতাস বন্ধ, বাতাস নাই, এখানে বাতাস নেই। তারপর এটা আবার শক্ত, বাতাসও নাই, আবার শক্ত। অপরদিকে হা হলো, এখানে বাতাসও পাওয়া যায়, আবার নরম। বাতাস নরম উভয়টাই তো হালকা বোঝায়। তো এই জন্য হাটা একটু উপর থেকে উচ্চারিত হয়, আর হামজাটা নিচের থেকে উচ্চারিত হয়। তো আমরা যখন উচ্চারণ করব, তো এই বিষয়টা খেয়াল করলে দেখব। আহ, হ্যাঁ, এখনই আমরা এই মাখরাজগুলো পড়তেছি, আমরা কিন্তু এখন উচ্চারণ, আমরা শুধুমাত্র শুনতে থাকবো না, আমরা এটা এখন থেকে এই অনুযায়ী চর্চা করে বিষয়টা পরিপূর্ণভাবে আয়ত্তে নিয়ে নেব। তো এখনই উচ্চারণ করে দেখেন, হামজা যখন আমরা উচ্চারণ করি, অর্থাৎ আ আর হা, আ হা, এই দুইটা উচ্চারণ যে করলাম, নিজেই যদি খেয়াল করে দেখবেন যে দুইটা একই পয়েন্ট থেকে হয় না। উভয়টাই হলকের শুরুর এরিয়া ঠিক আছে, বাকি হামজাটা হচ্ছে হলকের নিচের অংশে, আর হাটা হলো উপরের অংশে। তো এখন কথা থাকতে পারে, যেহেতু একই জায়গা থেকে হচ্ছে না, তাহলে আলাদা আলাদা মাখরাজে উল্লেখ করলে পারতো। আলাদা আলাদা মাখরাজে মূলত উল্লেখ করা হয়নি, যেটা আসলে আমাদের একটু সুবিধার্থে। কারণ আর মূল কথা বলতে গেলে আরবি হরফের তুলনায় মাখরাজের সংখ্যা বেশি। অর্থাৎ হরফ যদি উ- উচ্চারণগতভাবে হরফ হলো 28টা, আর মাখরাজ বলতে গেলে মাখরাজ 28টার বেশি। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কেমন? কারণ একই হরফে একাধিক মাখরাজও থাকে। কারণ একটা পর্যায়ে গিয়ে একরকম হয়, অন্য আরেকটা ক্ষেত্রে গিয়ে দেখা যায় আর এক রকম হয়। তো এই হিসেবে বলা হলো যে হরফের তুলনায় মাখরাজের সংখ্যা আরো বেশি। তো যাই হোক, হামজা এবং হা এর বিষয়টা আমরা পেলাম। 2 নম্বর মাখরাজ হলো, 2 নম্বর মাখরাজ হলক বা কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন হা, আইন হা। তো আইন হার ক্ষেত্রেও বিষয়টা একই। আচ্ছা, এইখানে বলেন তো, হলকের মধ্যখান থেকে আইন হা, তো আগেই যেহেতু আমি আপনাদেরকে বললাম যে একই মাখরাজে একাধিক হরফ যখন থাকে, তো প্রত্যেকটা হরফ একই বিন্দু থেকে উচ্চারিত হয় না, এদের ভিতরে দূরত্ব থাকে। আইন হা, এই দুইটার ভিতর উপরে কোনটা যাবে, নিচে কোনটা আসবে? অর্থাৎ হলকের মধ্যখানের নিচের অংশে কোন হরফ হবে, হলকের মধ্যখানের উপরের অংশ কোন হরফ হবে? আইন নিচে। আইন নিচে আর আ উপরে। হা উপরে। ঠিকই বলছেন। জি, মাশাল্লাহ। আইন নিচে, হা উপরে। কারণটা কি হবে তাহলে? তো যে জাহারের উচ্চারণ, যেহেতু সইয়া জি, বাতাস নাই প্রথমত, আর আইন হচ্ছে আমাদের তাওয়াসুতের, তাই। আর হাত হচ্ছে ওখানে, সো ওই জন্য হচ্ছে পুরোতে বাতাস আছে, সো এটা হচ্ছে গিয়ে আপনার উপরে থাকবে।
জি, বাতাস থাকা না থাকা আসলে এখানে আমাদের মূল কারণ হয়ে দাঁড়ালো। আচ্ছা, এখন কথা হলো, আমরা আইন এবং হা, এই দুইটা হরফ আমরা যে জায়গা থেকে উচ্চারণ করি, যে জায়গার ব্যবহারটা করি, আমার জানা মতে বাংলাতে আমরা কোনো উচ্চারণের জন্য এই জায়গার ব্যবহারটা করি না। বাংলা কোনো উচ্চারণেই হলকের মধ্যখানের ব্যবহারটা হয় না, হলকের শুরুর ব্যবহারটা হয়, বাকি হলকের মধ্যখানের ব্যবহারটা হয় না। অর্থাৎ যেমন ধরেন আইন জবর আ, রি, রু, আ, ইর, উর, হা, হি, হু, আহ, ইহ, উহ। এখন এই জায়গাটাকে আমরা কিভাবে নিশ্চিত করব, এই জায়গার ব্যবহারটা? এই জায়গার ব্যবহার যেহেতু আমরা করে অভ্যস্ত না, তো সেক্ষেত্রে আমরা আরেকটা কথা বলি, যে অনেক বিষয় থাকে, আপনারা যেহেতু আহ, তেলাওয়াতের বা কোরআনের প্রাথমিক ছাত্র না, প্রাথমিক শিক্ষাটা আমরা আগেই অর্জন করছি, তো আমরা প্রাথমিক পর্যায়ের না, তার মানে আমরা তেলাওয়াত করতে পারি কম বেশি। তারপরেও অনেক সময় দেখা যায় যে আমি বুঝতেছি যে আপনারা জানেন, তারপরেও আলোচনাটা করার দরকার হয় এই জন্য যে আমাদের কিন্তু আহ, শেখা, শেখানো, তো এই ক্ষেত্রে একটা উদ্দেশ্য এটাও থাকে যে আমি যাকে শিখাচ্ছি সে শিখবে এবং সে অন্যকেও শিখাবে। শুধুমাত্র আপনাকে শেখাচ্ছি, আপনি শিক্ষিত হলেন এবং আপনি আপনার আমলটা করলেন এজন্য না, বরং আপনিও একজন শিক্ষক হবেন। আর হাদিসের মাঝে তো এইভাবেই বলা হয়েছে যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। তার মানে যদি তুমি শুধুমাত্র একটা জানো, ওই একটাও পৌঁছে দাও, একটা কথা, একটা বিষয়, এটা যেন তোমার মাঝে সীমাবদ্ধ, অর্থাৎ তোমার পর্যন্ত শেষ হয়ে না যায়, এটাকে পৌঁছেই দিতে হবে। আর অন্যান্য উম্মতের থেকে আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এর একটা বড় কারণ হলো, যেহেতু আহ, আর কোন নবী রাসূল আসবেন না, তো দাওয়াতের যে কাজটা, অন্যকে শেখানোর কাজটা, এই দায়িত্বটা মূলত নবী রাসূলদের। তো এই দায়িত্বটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে, তো তাহলে দিন থাকবে কিভাবে? তো দিন থাকবে উম্মতের দাওয়াতের মাধ্যমে, একে অপরের দাওয়াতের মাধ্যমে। তো এই দায়িত্বটা আমরা পালন করব, এটা আমাদের দায়িত্ব পড়ে গেছে। একটা শ্রেষ্ঠত্ব যদি কেউ পায়, তাহলে এর জন্য এটা কোনো সফলতা, এটা নিজ থেকে আসে না, এটার জন্য কিছু না কিছু করতে হয়। তো শুধুমাত্র আমরা জোর গলায় বলি যে আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তো প্রথম অংশ ঠিক আছে, শ্রেষ্ঠ নবীর উম্মত, বাকি শ্রেষ্ঠ উম্মত হতে হবে নিজ যোগ্যতায়। এটা এমন না আহ, যে উম, আমি আমার মায়ের থেকে হলাম, সুতরাং উনি আমার মা, জন্মসূত্রে না, এটা অর্জন করে নিতে হবে। তো ইনশাল্লাহ আমরা এই দাওয়াতের নিয়তে শিখবো, নিজের জন্য শিখবো, দাওয়াতের নিয়তেও শিখবো। তো এই যেটা বলতেছি, এমন যেমন ধরেন আপনি আইন হা এর মাখরাজের ব্যবহারটা জানেন, কিন্তু আমরা কিভাবে বুঝাবো প্রাথমিক পর্যায়ের কাউকে? এখন আমি কিভাবে বুঝাবো যে এই জায়গার ব্যবহারটা সে কিভাবে করবে? আচ্ছা, কেউ কি এক্ষেত্রে আমাকে একটু বলতে পারবেন? মনে করেন আপনি প্রাথমিক কাউকে শিখাচ্ছেন আইন হা,
আপনি উচ্চারণ করতেছেন, আপনারটা ঠিক আছে, এখন সে বুঝতে পারতেছে না যে কিভাবে ব্যবহার করবে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কিভাবে বুঝাইতে পারেন? উস্তাদ, আমি যেভাবে আর কি আইনটাকে শুদ্ধ করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে আ যখন বলবো আস্তে আস্তে আটাকে হচ্ছে গিয়ে চাপা দিব, অর্থাৎ লাইক এরকম আ, এটা হচ্ছে আইনের দিকে আর কি। আমার কাছে মানে আমি এভাবে শিখছি আর কি। আমাকে সম্ভবত আপনাদের গ্রুপে শিখাইছিল, বা আমি হয়তো বা কোনো একটা ভিডিও দেখে শিখছিলাম ওখান থেকে। আর হাটাকেও সেম, হা, হা, মানে এইভাবে হচ্ছে গিয়ে চাপ, মানে আওয়াজটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে গলাটাকে একটু চাপা দিতে হবে আর কি। তখন যে উচ্চারণটা হবে সেটা হচ্ছে গিয়ে আইন আর হা। যদি ভুল হয়ে থাকে একটু বলবেন। জি, মাশাল্লাহ, এভাবেও হতে পারে। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, তার মানে হ্যাঁ, জাহিদুল ভাই একটা পন্থা শিখাইলেন। তো এর থেকে আরেকটু সহজ ভাবেও আমরা করতে পারি, যে আসলে আমাদের যে জায়গাটা চাপ দেওয়া দরকার আইনের উচ্চারণের জন্য, ওই জায়গাটাতে স্পর্শ করা সম্ভব না, তবে ওই জায়গার উপরের অংশ আমরা স্পর্শ করতে পারি এবং উপর থেকে চাপ প্রয়োগ করতে পারি, তাই না? উপর থেকে চাপ দিয়ে, গলার ওই অংশটা একটু চাপ দিয়ে কণ্ঠনালীর একটা ধারণা নিতে পারি যে আসলে এইখানে কিভাবে করব। এভাবেও করতে পারি। আবার অনেক সময় দেখা যায় আমরা একটা কাজ করি অনেকে, এই সকালে দাঁত ব্রাশ করার পর আহ, মুখে গন্ধ আছে কিনা, বাকি এমনি সময় এই এইভাবে একটা আওয়াজ করি, করে না অনেকে? এইভাবে আওয়াজ করে। তো অনেকে দেখা যায় হলকের মধ্যখানের ব্যবহার পারে না, কিন্তু সহজেই এই আওয়াজটা করতে পারে। হুম? তো ওই যে জায়গাটা, ওইটাই হলো মূলত হলকের মধ্যখান। তো আবার অনেক সময় দেখা যায় অনেকের হায়ের উচ্চারণ হয়, আইনের উচ্চারণ হয় না। তো সেক্ষেত্রে হা উচ্চারণ করলো, হা, সেই, সৌ। তো প্রথমে আমরা হায়ের উচ্চারণ করার জন্য গেলাম, তো ওই জায়গায় থেকে আ, 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 এভাবে করতে পারি। তো সোজাভাবে যদি না হয় তো একটু কৌশল অবলম্বন করা। তো মোট কথা হলো আইন এবং হা এই দুইটা হলকের মধ্যখান থেকে, আর সেক্ষেত্রে আইন হলো নিচে, হা হলো উপরে। আর এই জায়গাটার আহ, ব্যবহারটা আমরা যেহেতু বাংলায় করে অভ্যস্ত না, তো সেক্ষেত্রে এই পন্থাগুলো অবলম্বন করতে পারি প্রাথমিক পর্যায়ে। আর আরেকটা বিষয় হলো, আইন যখন আমরা উচ্চারণ করব, বিশেষ করে জজমে তাসদিদের সময় বা হরকতের সময়ও, আমরা যেহেতু জানি যে আইন হলো তাওয়াসসুতের হরফ। তো তাওয়াসসুত কিন্তু একটা মধ্যম মানের সিফাত, মধ্যম মানের গুরুত্বপূর্ণ একটা সিফাত। তো যখন আমরা আইন উচ্চারণ করব, তো তাওয়াসসুতের কাজ ছিল হলো মাখরাজে সহজভাবে চাপ দিতে হবে। এখানে বেশি বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ যদি আমি এখন আইন উচ্চারণটা এইভাবে করি, আ, ই, রু, তাহলে কিন্তু ভুল হবে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি ভুলটা মাখরাজগত না, ভুলটা হলো সিফতগত। তো এই উচ্চারণটা আমার করা উচিত ছিল এভাবে, আ, আ, হালকা, একেবারে আ এমনও না, আবার আ এমনও না, আ, রি, রু, তারপর জসম দিয়ে আর, ইর, উর, একেবারে চাপ দিয়ে আটকাইয়া দেব না, যেহেতু আমরা জানি যে তাওয়াসসুতের ক্ষেত্রে আওয়াজটাকে
ধরে রাখতে হয় কিছুটা, আবার একেবারে স্বাধীনভাবে আ হালকা করে দিলাম এমনও না। আ ইর উর না বুদু নাস্তাইন, এভাবে। তো এই গেল আমাদের 2 নম্বর মাখরাজ। 3 নম্বর হলো কণ্ঠনালী শেষ গাইন এবং খ, হলকে শেষ থেকে উচ্চারিত হয় গাইন খ, বা বলতে পারি আমরা এক্ষেত্রে আহ, কণ্ঠনালী বা হলক, যেটাই বলি সমস্যা নেই। 3 নম্বর মাখরাজ হলকের শেষ থেকে গইন খ। এইখানেও পূর্বের 2 মাখরাজের ন্যায় একই বিষয়, যে গইনে যেহেতু বাতাস থাকে না, তো এই জন্য গইন কণ্ঠনালীর শেষের নিচের অংশ থেকে, আর খ হলো কণ্ঠনালীর শেষের তুলনামূলকভাবে গইনের থেকে একটু উপরে হবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটার ব্যবহার আসলে বাংলার ক্ষেত্রে আমরা করি না। তো এই ক্ষেত্রে, আর এই গইন খ, এই 2টা হরফের মাখরাজগত সমস্যাটা ব্যাপক। এইটা দেখা যায় যে আহ, প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণদের ক্ষেত্রেও এই ভুলটা দেখা যায়। গইনের উচ্চারণটা হয় গ, গই, গু, গ। এর কারণ হলো আমরা বাংলায় যেহেতু গ উচ্চারণ করে থাকি, গ একটা হলো, গ আর একটা হলো গ, 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 গই, গু, গ, গই, গু, এভাবে। আর এ- এই জায়গাটা আমরা এভাবে বের করতে পারি যে আসলে আহ, অজু করার সময় আমরা যখন গড়গড়া করি, একেবারে শেষ সীমা পর্যন্ত পানি নিয়ে যখন গড়গড়া করি, ওই সময়টায় আমরা যে কাজটা করি যে এই কণ্ঠনালীর শেষে চাপ দিয়ে পানিটা আটকাই, ও এভাবে। ওইটা হলো আসলে কণ্ঠনালী বা হলকের শেষ গয়নের ক্ষেত্রে। আর গয়নের যদি আমাদের মাখরাজ ঠিক থাকে, কারো ক্ষেত্রে যদি গয়ন মোটা না হয়ে পাতলা হয়, গয়ন এবং খ এই 2টা হরফে যদি দেখা যায় যে কেউ পাতলা উচ্চারণ করতেছে, আরেকটা হলো কফ, এই 3টা হরফ যদি কেউ পাতলা উচ্চারণ হয়, তাহলে বুঝতে হবে তার এইখানে মূলত মাখরাজগতই ভুল। কারণ এই 3টা হরফকে মোটা করা ছাড়া উচ্চারণ করা আদৌ সম্ভব না। কারণ কণ্ঠনালী এবং জিহ্বার গোড়া একেবারেই হলো কাছাকাছি একটা জায়গা। কেউ যদি কণ্ঠনালীর শেষে চাপ দিয়ে কিছু উচ্চারণ করতে চায়, তো সেক্ষেত্রে জিহ্বার গোড়াটা উপরের দিকে ওঠানো ব্যতীত এই কাজটা করা সম্ভব না। তো এখানে গইন এবং খ, এখানে মাখরাজে ফোকাস করলেই আমরা সিফাতগত যে সমস্যাটা মূলত এইখানে গইন এবং খয়ের ক্ষেত্রে, বিশেষ করে গইনে এবং খয়ে মোটা অর্থাৎ ইস্তিআলা সিফাতটা আমাদের একটা বাধা তৈরি করে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা আসলে সিফাতগত না, বা বলতে পারি যে সিফাতটা আমাদের জন্য সমস্যাকর না, আমাদের জন্য সমস্যাকর হলো উম, যে গইনের মাখরাজটা। তো গইনের উচ্চারণটা হবে এভাবে গ, গি, গু। আর এটা যেহেতু রেখ এর হরফ, আওয়াজ চালু রাখতে হবে। আগ, ইগ, উগ, এখানে যেন আমাদের আগ, ইগ, উগ এমনটা হয়ে না যায়। তো এটাও মাখরাজগত ভুল হবে, শুধুমাত্র সিফাতগত ভুল বললে চলবে না। কারণ হলকের শেষ থেকে আপনি আওয়াজ ওভাবে আটকে উচ্চারণ করাটা কষ্টকর, মোটা হয়ে যাবে। মোটা হইলে আগ, ইগ, উগ, তারপর খয়ের উচ্চারণ হয় খ, খই, খু, আখ, ইখ, উখ।
অনেক সময় দেখা যায় আমরা খয়ের উচ্চারণ এভাবে খরখর একটা আওয়াজ করি, যেমন খ, খ, খি, খু, আখ, ইখ, উখ। এই উচ্চারণটা মূলত হয় হলো জিহ্বার গোড়ার দিকটা বারংবার তালুর সঙ্গে লাগার কারণে। তো আমরা যদি আরেকটু নিশ্চয়ই করি, তো সেক্ষেত্রে এই আওয়াজটা হওয়ার সম্ভাবনা কম। আর এইটা আওয়াজটা ক্ষয়ের ক্ষেত্রে থাকবে না, ক্ষয়ের ক্ষেত্রে হবে ক্লিয়ার আওয়াজ, খ, খি, খু, আখ, ইখ, উখ। এভাবে আমরা ক্ষয়ের উচ্চারণটা করব। তো এই গেল আমাদের কণ্ঠনালীর 3 মাখরাজ শেষ। তারপর 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। এটা যেহেতু একক হরফ, তো এর একটাই জায়গা, ক, কি, কু। এটা দেখা যায় যে আমাদের কাফের সঙ্গে মিলে যায় অনেক সময়, যে ক, কি, কি, আর কি, ক, কি, কু, ক, কি, কু। এখানে একটা বিষয়, যে আমরা যে উচ্চারণ করি, আমাদের আহ, উচ্চারণের মানচিত্রটাকে সামনে রাখা, মুখের ভিতরের আমাদের জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। তো এখন কথা হলো আমাদের জিহ্বার গোড়ার সীমানা এবং তালু বলতে কোন অংশ। তো সেক্ষেত্রে আমরা আহ, একটা জিনিস খেয়াল করতে পারি, যে আমাদের মুখের ভিতর উপরের যে তালু আছে, এইটা 2 রকম। একটা হলো শক্ত তালু, আর একটা হলো নরম তালু। এখানে এই চিত্রে খেয়াল করলে দেখবেন, এই চিত্রের মাঝে এখানে দেখেন মুখের উপরের যে অংশটা, এটা সামনের দিকটা হলুদ রঙে দেখানো হয়েছে, আর পিছনের দিকটা একটু লালচে ধরনের রং, উপরের অংশটা। এইটাকে আরবিতে বলা হয় সাকফুল লাহমি, আর একটা হলো সাকফুল আজমি, অর্থাৎ নরম তালু, যেটা মাংস, ভিতরে মাংস থাকে, বা নরম তালু। আরেকটা হলো হাড্ডি, শক্ত। তো কফ যখন আমরা উচ্চারণ করব, তখন জিহ্বার গোড়াটা উপরে নরম তালুর সঙ্গে লাগবে, উপরের নরম তালুর সঙ্গে লাগবে। সামনের দিকে যদি চলে আসে, তো সেক্ষেত্রে শক্ত তালু ব্যবহার হবে। শক্ত তালু ব্যবহার হলে কাফের মাখরাজ ঠিক থাকবে না। তো এখানে কিন্তু আমার শুধুমাত্র জিহ্বার গোড়াটা, এটা আমার মূল ফোকাস না, জিহ্বার গোড়াটা কোন জায়গায় লাগাবো এই জায়গাটাও নির্ধারিত। তো সেক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের নরম তালুর সঙ্গে লাগাবো। নরম তালুর সঙ্গে লাগাইলে আমাদের উচ্চারণটা হবে ক, কি, কু, আক, ইক, উক। এভাবে। তারপর 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু সামনে গিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কা, কি, কু। তো এই ক্ষেত্রে কাফের ক্ষেত্রে, কফের ক্ষেত্রে যেটা ছিল যে নরম তালুর সঙ্গে লাগাইতে হইতো, আর কাফের ক্ষেত্রে নরম তালুর সীমানা পার করে শক্ত তালু ব্যবহার করব। আর কাফ, এটা আমাদের মাখরাজগত ভুল হওয়ার কোনো কারণ থাকার কথা না। কারণ কাফের
সমপর্যায়ের উচ্চারণ আমরা বাংলার ক্ষেত্রে করি। ক, সমুচ্চারিত উচ্চারণ, যে ক এবং কাফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। বাকি এইখানে আমরা যদি বলি যে কাফ এবং ক এর উচ্চারণ কি একই রকম, তবে বলবো যে না, মাখরাজ এক হলেও মাখরাজের ব্যবহারিক অবস্থাটা দুই ভাষার ক্ষেত্রে ভিন্ন। একই গাছ থেকে একই রকম ফল হলেও, একই ফল হলেও দেখা যায় যে এর ভিতরে ভিন্নতা থাকে। কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটার রং একটু গাঢ়, কোনোটা একটু ফ্যাকাশে। তো এটা হলো মাখরাজে ওরকম। একই মাখরাজ থেকে আপনি আহ, ভিন্ন ভিন্ন উচ্চারণ করতে পারেন। এক জায়গা থেকে এই যে একরকম আওয়াজই হবে, বিষয়টা এমন না। তো ব্যবহারিক বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। তো কাফ এবং কয়ের উচ্চারণ একরকম না। যেমন ধরেন কাফের ক্ষেত্রে ক্যা, কি, কু, ক্যা, কি, কু, আক, ইক, উক। এটা আরবি উচ্চারণটা বেশি নিয়ন্ত্রিত মনে হয়। বাংলাটা কিছুটা স্বাধীন। এই হলো কাফ। তো মাখরাজগত সমস্যা নেই, বাকি এখানে আমাদের সিফাতের বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আজকের আলোচনার সর্বশেষ মাখরাজ, 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। এইখানে যেহেতু 3টা হরফ, জিম, শিন, ইয়া, আর এইখানে উপর নিচ বলতে কিছুই পাওয়া যায় না। তো একটু আগেই আমরা জানলাম যে একই হরফে একাধিক মাখরাজ থাকলে এদের মাঝে কিছুটা দূরত্ব হলেও থাকে। তো সেক্ষেত্রে জিম জিহ্বার মধ্যখানের সামনের দিক, এখানে চিত্রের মাঝেও কিছুটা বোঝা যায় যে জিম হলো জিহ্বার মধ্যখানের সামনের দিক। তো এইখানে আহ, সামনের দিক বলতে গেলে জিহ্বার অগ্রভাগ কিন্তু আদৌ না, জিহ্বার অগ্রভাগ না। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে একেবারে জিহ্বার অগ্রভাগের দিকটা হয়ে যায়, এমনটা না। জিহ্বার মধ্যখানের একটু সামনের অংশ হলো জিমের মাখরাজ, যেটা উচ্চারিত হবে যা, জি, জু। তো বাংলার ক্ষেত্রে আসলে এই জায়গাটার ব্যবহার থাকলেও আমরা ওইভাবে করি না। যেমন ধরেন অন্তস্থীয় জ, তারপর বর্গীয় জ, এদের তো উচ্চারণের জায়গার তো পার্থক্য থাকে। তো আমরা বাংলার ক্ষেত্রে ওইভাবে থাকলেও স্বাভাবিক চলিত অবস্থাতে আমরা করি না। যেমন ধরেন বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, তারপর ঢ। তো এদের উচ্চারণটা পার্থক্য আছে, বলার ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে করি না। যে কারণে বাংলায় যদি আমরা সঠিকভাবে উচ্চারণটা করতাম, তো সেক্ষেত্রে আমাদের এখানে সহায়ক হতো। ওইখানে সমস্যা থাকার কারণে এখানেও সমস্যা। তো বর্গীয় জ যেটা আছে, একটা হলো আহ, আহ, চ, ছ, জ, বর্গীয় জ। এই বর্গের প্রথম বর্ণগুলা, এইটা বলা যেতে পারে যে জিহ্বার অগ্রভাগ থেকে হয়। একেবারে জিহ্বার আগার কাছাকাছির অংশের তালু, যেটা জিহ্বার মধ্যখানের থেকেও সামনের দিকে যায়। কিন্তু জিম শিনিয়া এটা একেবারে জিহ্বার মধ্যখানের দিকে। তো জিহ্বার মধ্যখানেরই একটু সামনের দিকটা, যেটা চ, ছ, ওর থেকে বলতে পারি একটু পেছনেই হবে। তো ওই জিমটা গা, জি, জু। আর এখানে সিফতগত বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাতাসের বিষয়টা এবং সাথে শক্ত হওয়ার বিষয়টা। যদি বাতাস বের হয়ে যায় তাহলে তো আর শিথিল হয়ে গেল, আওয়াজ বাতাস উভয়টা বন্ধ। তারপর শিন জিহ্বার মধ্যখানের একেবারে মিডিল পয়েন্টে। আর শিনের ক্ষেত্রে আমাদের সমস্যা থাকার কথা না।
সহজ উচ্চারণ। তবে ইয়াতে গিয়ে আমাদের সমস্যা হয়। ইয়া হলো জিহ্বার মধ্যখানের একেবারে পিছনের দিকটা। ইয়ার উচ্চারণে মাখরাজগত বেশ সমস্যা, বিশেষ করে যখন আমরা জের এবং পেশ দিয়ে উচ্চারণ করি তখন অনেকের ক্ষেত্রে ই হয়ে যায়। ই, ইউ, ইয়া জবর ইয়া। এখানে কিন্তু একবারে হওয়া, যেন উচ্চারণটা ইয়া, ইয়া এমনটা না। ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ। এখানে যেন ইয়া, ই না, ই। অর্থাৎ ইয়া জের এর উচ্চারণটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হামজা জের ই এইটার মতো হয়ে যায়। আমরা জিহ্বার মধ্যখান থেকে একেবারে পিছনে হলকে চলে যাই, ই হয়ে যায়। এটা একেবারে মাখরাজগত ভুল। তারপর ইউ, এখানে আমরা বলি ইউ, ইউ, এটাও হলকে শুরু থেকে হয়। ইউ না, ইউ, ইয়া, ই, ইউ। তো ইয়ার মাখরাজটা সহজ মনে হলো, আসলে এখানে মাখরাজের ব্যবহারটাকে ঠিক রাখাটা অনেক সময় দেখা যায় যে একটু সমস্যা হয়ে যায়। তো সতর্ক থাকা। ইয়া, ই, ইউ। তো এই 6টা মাখরাজ ইনশাল্লাহ আমরা আজকে দেখলাম, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাসের আগে আমরা এই 6টা মাখরাজ তো একটু মুখস্থই করে নেওয়ার চেষ্টা করব। আর এই 6টা হরফের 6টা মাখরাজের যে হরফগুলি গেল, এই হরফগুলোকে আমরা মশক করে আসবো ইনশাল্লাহ আগামীকালকে। ইনশাল্লাহ মাখরাজ এবং উচ্চারণ এইটা আমি আপনাদের থেকে শুনতে চাই, আপনারা শোনানোর চেষ্টা করবেন। আজকে তাহলে আমাদের আলোচনা এতটুকুই থাকবে। আর আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, একটু পরেই ইনশাল্লাহ সংরক্ষণ করবেন। যে আমাদের কারো কিছু বলার আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। জি, শেষ করি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।